চলে এলাম মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে ফাইনাল এক্সাম ক্র্যাশ কোর্সের নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। আজকের ক্লাসে থাকছে অধ্যায় 5 পদার্থের গঠন, অধ্যায় 6 পর্যায় সারণী, অধ্যায় 7 রাসায়নিক বন্ধন। যে কোনো জিজ্ঞাসায় তোমরা মেধাবীর সুপারনোভার হটলাইনটিতে কল করতে পারো। এছাড়াও থাকছে ফেসবুক পেজ মেধাবীর সুপারনোভা। তো আমরা অনুসন্ধানী বইটিতে চলে যাব। মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে চলে আসলাম অনুসন্ধানী বইয়ের পদার্থের গঠন অধ্যায়টিতে। এই অধ্যায়ে আমরা পরমাণু সম্পর্কে জানব, অর্থাৎ পদার্থ কি নিয়ে গঠিত তা নিয়ে জানব, পরমাণু আবার কি নিয়ে গঠিত সেগুলো জানব, বিভিন্ন বিজ্ঞানীর মতবাদ সম্পর্কে জানব, যেমন রাদারফোর্ড পরমাণু মডেল, তারপর বোর পরমাণু মডেল, তারপর ইলেকট্রন কিভাবে পরমাণুতে বিন্যস্ত থাকে সেটা দেখব, তারপর পরমাণুর ভর সম্পর্কে জানব, যেমন একটি পরমাণু ক্যালসিয়াম এর ভর কত সেটা বের করার চেষ্টা করব। এরপর আণবিক ভর বের করার চেষ্টা করব। তারপর রয়েছে আইসোটোপের শতকরা পরিমাণ, আবার আইসোটোপ কি সেটা জানব। আমরা যদি সামারি সেকশনে চলে যাই, সেখানে দেখব প্রতিটি টপিক সংক্ষেপে দেয়া আছে খুব সুন্দরভাবে, এবং সাথে থাকছে অ্যানিমেটেড ভিডিও লিংক আপ করা। বিস্তারিত জানতে আমরা লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারবো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করার জন্য তোমরা এই সামারি সেকশনটা খুব ভালোভাবে পড়ে নিবে। যেমন এদের ভরগুলো মনে রাখতে হবে। ইলেকট্রনের ভর কত? 9.109 ইন্টু 10⁻³ কেজি। তো এই নাম্বারগুলো মনে রাখতে হবে এমসিকিউর জন্য। এই অধ্যায়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে পরমাণুর ভর নির্ণয়, মানে এগুলো এক্সামে আসবেই। পরমাণুর ভর নির্ণয়, আণবিক ভর নির্ণয়, আপেক্ষিক ভর নির্ণয়, তারপর হচ্ছে আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস ড্র করা, ইলেকট্রন বিন্যাস দেখানো, এগুলো। তারপর হচ্ছে বোর পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, এগুলোর বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, অর্থাৎ যেই নীতিগুলো তারা দিয়েছেন। বোর পরমাণু মডেলের আর রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা জানতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর ইলেকট্রন বিন্যাস দেখব আমরা, উপশক্তি স্তর, শক্তি স্তরের ধারণা দেখব, কে এল এম এন, তারপর হচ্ছে উপশক্তি স্তরগুলো, তারপর ভর নির্ণয় দেখব। এই তো আমরা চলে যাব বইটিতে। চলে এলাম বইটিতে। এখানে দেখব, এখানে প্রোটন নিউট্রন নিয়ে আমরা ভিডিও দেখে নিব, আর সাথে পরমাণুর মডেল যেগুলো রয়েছে, বোর পরমাণু মডেল আর রাদারফোর্ড পরমাণু মডেল, সেগুলো আমরা অ্যাপের ভিডিওটি দেখে আসবো মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে। তো এখানে আমরা জানি কি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, আর ইলেকট্রন প্রোটন কিভাবে বিন্যস্ত থাকে সেটা দেখব। বিজ্ঞানী রাদারফোর্ড এই যে বিন্যস্ত থাকে ইলেকট্রনগুলো কিভাবে, সেটা নিয়ে কিছু মতবাদ প্রকাশ করেছে। তো আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এর বৈশিষ্ট্যগুলো, মতবাদগুলো আসতে পারে, তোমাদের এমন প্রশ্ন আসতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেল এর মতবাদগুলো লিখো, বা আসতে পারে বোর পরমাণু মডেলের মতবাদগুলো লিখো। এছাড়া আসতে পারে এদের সীমাবদ্ধতা। তো এগুলো একটু আমরা ভালোভাবে অ্যানিমেটেড ভিডিওর মাধ্যমে দেখে আসবো মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে। রাদারফোর্ড তার পরমাণু মডেলে দাবি করেন পরমাণুর গঠন সৌরজগতের মতো। নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন সমূহ গ্রহের মতো ঘুরপাক খাচ্ছে। তিনি আরও বলেন পরমাণুর কেন্দ্র ধনাত্মক চার্জযুক্ত এবং কেন্দ্রের আয়তন পরমাণুর আয়তনের তুলনায় অনেক ছোট। যদিও রাদারফোর্ডের মডেলে কিছু সীমাবদ্ধতা আছে, তিনি সৌরজগতের সাথে পরমাণুর তুলনা করেন, কিন্তু সৌরমণ্ডলের গ্রহরা আধানবিহীন আর ইলেকট্রন সমূহ ঋণাত্মক চার্জযুক্ত। আবার এই মডেল অনুযায়ী ইলেকট্রন অবিরাম নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে। ম্যাক্সওয়েলের মতে কোনো চার্জযুক্ত কণা বৃত্তাকার পথে এভাবে ঘুরতে থাকলে ক্রমাগত শক্তি বিকিরণ করবে এবং সর্পিল পথে আবর্তিত হতে হতে একসময় শক্তি হারিয়ে নিউক্লিয়াসে প্রবেশ করবে। বাস্তবে কখনোই ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতরে প্রবেশ করে না, তাই বলা যায় রাদারফোর্ডের পরমাণু মডেল সঠিক নয়।
পরমাণুর গঠন এবং একই সাথে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করার জন্য নিলস বোর 1913 খ্রিস্টাব্দে একটি পরমাণু মডেল প্রদান করেন। এই পরমাণু মডেলকে বোরের পরমাণু মডেল বলা হয়, যা রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করে। বোর পরমাণু মডেলের মতবাদগুলো হলো, পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে। এই নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথগুলোকে কক্ষপথ বা শেল বা অরবিট বা স্থির কক্ষপথ বলে। স্থির কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনগুলো কোনরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না। স্থির কক্ষপথকে n দ্বারা প্রকাশ করা হয়, n = 1, 2, 3, 4 ইত্যাদি। অন্যভাবে বলা যায়, n = 1 হলে k প্রধান শক্তি স্তর, n = 2 হলে l প্রধান শক্তি স্তর, n = 3 হলে m প্রধান শক্তি স্তর, n = 4 হলে n প্রধান শক্তি স্তর ইত্যাদি। বোর মডেল অনুসারে কোনো শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = nh/2π। m = ইলেকট্রনের ভর 9.11 × 10⁻³ kg। r = ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে তার ব্যাসার্ধ। v = ইলেকট্রন যে কক্ষপথ বা শক্তি স্তরে ঘুরবে সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ। h = প্লাঙ্ক ধ্রুবক 6.626 × 10⁻34 মিটার² kg/সেকেন্ড। n = প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, n = 1, 2, 3 ইত্যাদি। এখানে যে শক্তি স্তরের n এর মান কম সেই শক্তি স্তর নিম্ন শক্তি স্তর, এবং যে শক্তি স্তরের n এর মান বেশি সেই শক্তি স্তর উচ্চ শক্তি স্তর হিসেবে পরিচিত। কোনো প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না। তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ E = h nu = hc/λ, c nu λ। c আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। নিউ শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, ল্যামডা শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্য দিয়ে প্রবেশ করালে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। বোরের পরমাণু মডেলের সাফল্য। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলো তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু বোরের পারমাণবিক মডেল অনুসারে পরমাণুর শক্তি স্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উঠে, আবার পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা যায়। বোরের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। বোর মডেলেরও কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি লক্ষ্য করা যায়। সেগুলো হচ্ছে,
বোর মডেলের সাহায্যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় সত্যি, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না। বোরের পারমাণবিক মডেল অনুসারে এক শক্তি স্তর থেকে ইলেকট্রন অন্য শক্তি স্তরে গমন করলে পারমাণবিক বর্ণালীতে একটি মাত্র রেখা পাবার কথা, কিন্তু শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় প্রতিটি রেখা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি। প্রতিটি রেখা কেন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি হয়, বোর মতবাদ অনুসারে তার ব্যাখ্যা দেওয়া যায় না। বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান, কিন্তু পরে প্রমাণিত হয়েছে পরমাণুতে ইলেকট্রন শুধু বৃত্তাকার কক্ষপথেই নয়, উপবৃত্তাকার কক্ষপথেও ঘুরে। তো আমরা ভিডিওতে দেখে এলাম রাদারফোর্ড পরমাণু মডেল ও বোর পরমাণু মডেলের সাফল্য ও সীমাবদ্ধতা। এবার আমরা দেখব পরমাণুতে ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ ইলেকট্রনগুলো পরমাণুতে কিভাবে বিন্যস্ত থাকে তাদের মতবাদ অনুযায়ী দেখে আসব। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা জানি যে এরা কি বৃত্তাকার পথে বিন্যস্ত থাকে ইলেকট্রনগুলো। এই বৃত্তাকার কক্ষপথগুলোর নাম দেয়া হয়েছে, যেমন প্রথম বৃত্তাকার যে কক্ষপথটি তার নাম দেয়া হয়েছে কে, এর পরেরটি হচ্ছে এল, তারপরেরটি হচ্ছে এম, এভাবে ধারাবাহিকভাবে বাড়তে থাকে। আর এই কক্ষপথ সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। যেমন প্রথমটি হচ্ছে n = 1 প্রথম কক্ষপথের জন্য, আর তার নাম হলো কে। এরপর আমরা যদি দেখি, আমরা এদের ধারণ ক্ষমতা দেখব যে প্রতিটি কক্ষপথে কতটি করে ইলেকট্রন বিন্যস্ত থাকতে পারে। এর একটি নির্দিষ্ট সংখ্যা আছে। যেমন প্রথম শক্তি স্তরের জন্য n = 1, তাহলে এর ধারণ ক্ষমতাও দেখব। ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে 2n²। এর মাধ্যমে আমরা নির্ণয় করে নিতে পারবো যে কোন কক্ষপথে কতটি ইলেকট্রন থাকতে পারবে। যেমন শেষেরটি যেখানে m, AKLM, তো m এর জন্য n = 3, তাহলে আমরা নির্ণয় করব এই সূত্র অনুসারে 2n² কত হবে, তাহলে 2n², তাহলে n এর মান 2 গুণন n হচ্ছে 3, তাহলে 3² কত 9, তাহলে 2 গুণন 9 = 18, অর্থাৎ m শেলে m শক্তি স্তরে 18টি ইলেকট্রন বিন্যস্ত থাকতে পারবে। এরপর রয়েছে শক্তি স্তরের পরে রয়েছে উপশক্তি স্তর, সেটি সম্পর্কে আমরা ধারণা নিব। তো এখানে আমরা একটু দেখব যে শক্তি স্তরগুলোর ক্যালকুলেশনগুলো কেমন হয়। যেমন এখানে হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত কয়েকটি মৌলের নাম দেয়া আছে। হাইড্রোজেনের জন্য ইলেকট্রন মোট কতটি? একটি। তো এর ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকবে, কোন শেলে থাকবে সেটা দেখব। তো একটি ইলেকট্রন অবশ্যই কি প্রথম শেলেই থাকবে কে। এরপর আমরা যদি দেখি ক্যালসিয়ামেরটি, ক্যালসিয়ামের মোট কতটি ইলেকট্রন? পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। এদের ইলেকট্রনগুলো তাহলে কিভাবে বিন্যস্ত থাকবে? প্রথম শেলে থাকবে কতটি? কে শেলে থাকবে হচ্ছে 2টি। কারণ কি কে শেলে সর্বোচ্চ 2টিই থাকতে পারে। কারণ কি কে শেলের জন্য n = 1, তাহলে কে শেলের যদি ইলেকট্রন সংখ্যা আমরা নির্ণয় করি 2 গুণন n হচ্ছে 1, 1² সমান হচ্ছে 2, তাহলে সেই জন্য এখানে 2। এরপর যদি দেখি এল শেলে ক্যালসিয়ামের কতটি ইলেকট্রন থাকতে পারবে? 8টি, 2n² এর মান অনুযায়ী। তারপর হচ্ছে এম শেলে কতটি থাকতে পারবে? 8টি, তাহলে কয়টি হলো টোটাল? 10, 18টি হলো। ক্যালসিয়ামের কিন্তু কতটি টোটাল হচ্ছে 20টি ইলেকট্রন বিন্যস্ত করতে হবে। তাহলে বাকি থাকে যে 2টি, সেই 2টি চলে যাবে এম এর পরে এন শেলে, সেখানে 2টি চলে যাবে। এভাবে এর 20টি ইলেকট্রন বিন্যস্ত থাকবে। এভাবে বাকিগুলো করে দেওয়া আছে, আমরা একটু দেখে নিব। এরপর এলো উপশক্তি স্তর। উপশক্তি স্তর কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা দেখব। উপশক্তি স্তরের ধারণা এবং পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। উপশক্তি স্তরের ধারণা। আমরা দেখেছি প্রতিটি প্রধান শক্তি স্তর n দিয়ে চিহ্নিত করা হয়। এই শক্তি স্তরগুলো আবার উপশক্তি স্তরে বিভক্ত থাকে এবং এই উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। এই উপশক্তি স্তরকে L দ্বারা চিহ্নিত করা হয়।
এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত। এই উপশক্তি স্তরগুলোকে বা অরবিটালগুলোকে এস, পি, ডি, এফ ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। প্রতিটি অরবিটালের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 2l + 1 এর মান 2n² এর মানের সমান। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এই ছকে আমরা দেখতেই পাচ্ছি যে s অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা থাকবে 2টি, p অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা থাকবে 6টি, d অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা থাকবে 10টি এবং f অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা থাকবে 14টি। পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। যে অরবিটালে শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালে শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম আর কোনটির শক্তি বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তি স্তরের মান এবং উপশক্তি স্তরের মানের যোগফলের উপর নির্ভর করে। যে অরবিটালের n+l এর মান কম সেই অরবিটালের শক্তি কম এবং সেই অরবিটালেই ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে n+l এর মান যে অরবিটালের বেশি তার শক্তিও বেশি এবং সেই অরবিটালেই ইলেকট্রন পরে প্রবেশ করবে। ইলেকট্রন উচ্চ শক্তি উপস্তরে প্রবেশের নিয়ম। 1s ও 2s এর মধ্যে 1s এর মান কম, তাই ইলেকট্রন প্রথমে 1s অরবিটাল পূর্ণ করবে, তারপরে 2s এর অরবিটাল পূর্ণ করবে। 2p ও 3s এর মধ্যে 2p এর n এর মান কম, তাই ইলেকট্রন প্রথমে 2p অরবিটাল পূর্ণ করবে, তারপরে 3s এর অরবিটাল পূর্ণ করবে। n+l এর মানের উপর ভিত্তি করে অরবিটালের ক্রমবর্ধমান শক্তি হবে এরকম। সোডিয়ামের অরবিটালের শক্তি স্তরের ক্রম হচ্ছে। এখন এই ক্রমানুসারে ইলেকট্রন শক্তি স্তর সমূহের ইলেকট্রন পূর্ণ হবে। আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11টি। এই 11টি ইলেকট্রনের মধ্যে প্রথম দুইটি ইলেকট্রন যাবে k শেলের 1s অরবিটালে, অপর দুইটি ইলেকট্রন যাবে l শেলের 2s অরবিটালে এবং আরও 6টি ইলেকট্রন যাবে l শেলের 2p অরবিটালে। অবশিষ্ট একটি ইলেকট্রন যাবে m শেলের 3s অরবিটালে। প্রথমে আমরা পটাশিয়ামের অরবিটালের শক্তি স্তরের ক্রম দেখি। এখন এই ক্রমানুসারে ইলেকট্রন শক্তি স্তর সমূহের ইলেকট্রন পূর্ণ করবে। আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখেছিলাম যে তা m শেল পূর্ণ না করে n শেলে একটি ইলেকট্রন প্রবেশ করেছে। এর কারণ হচ্ছে 3d অরবিটালের জন্য n = 3 এবং l = 2, অতএব n+l = 3 + 2 = 5। আবার 4s অরবিটালের জন্য n = 4 এবং l = 0, অতএব n+l = 4 + 0 = 4। 3d অরবিটালের মান বেশি, তাই এর শক্তিও বেশি এবং 4s অরবিটালের মান কম, তাই এর শক্তিও কম। এজন্য ইলেকট্রন 3d অরবিটালে না প্রবেশ করে 4s অরবিটালে প্রবেশ করে। আমরা জানি 4s অরবিটাল n শেলে অবস্থিত, তাই ইলেকট্রনটি m শেলে প্রবেশ না করে n শেলে প্রবেশ করেছে। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম তা বোঝার জন্য আমরা প্রথমে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস দেখব, যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। কিন্তু এই ইলেকট্রন বিন্যাস ভুল, কারণ d অরবিটাল অর্ধপূর্ণ বা d⁵ এবং পূর্ণ বা d⁻10 অবস্থায় অধিক স্থিতিশীলতা অর্জন করে।
এর কারণে ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d অরবিটালের অর্ধপূর্ণ অর্জনের জন্য 4s অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে নেয় এবং অর্ধপূর্ণ পূরণ করে স্থিতিশীলতা অর্জন করে। তখন এর m শেলে ইলেকট্রন হয় 13টি এবং ইলেকট্রন বিন্যাস হয় 2 8 13 1। তো ভিডিও থেকে আমরা উপশক্তি স্তরের ধারণা নিয়ে এলাম, এরপর দেখলাম ইলেকট্রন বিন্যাসের নীতি এবং ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যবহার করে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেগুলো দেখলাম। তো উপশক্তি স্তরটা কি ছিল, অর্থাৎ শক্তি স্তরগুলো আরো কয়েকটি ভাগে বিভক্ত থাকে, কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত থাকে, আর সেগুলোরও আবার মান রয়েছে। উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের এল। এই এল এর মানের উপর ডিপেন্ড করে যে উপশক্তি স্তরের নাম কি হবে। শক্তি স্তরের ক্ষেত্রে যেমন এন এর মানের উপর ডিপেন্ড করতো যে এটা কি কে হবে নাকি এল হবে এম হবে, তেমনি এই এল এর মানের উপর ডিপেন্ড করে যে উপশক্তি স্তরগুলো যেমন এস পি ডি এফ কি কি থাকবে। তো আমরা এগুলো ভিডিওতে খুব ভালোভাবে দেখে এসেছি, এবার আমরা একটু দেখব কিভাবে নির্ণয় করতে হয়। তো এখানে এন এর মানগুলো দেয়া আছে। এন এর মান 1 যখন, তখন এল এর মান কি কি হতে পারে আমরা জানি কি এল এর মান কি হয়, এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত হতে পারে। এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে কি n যখন 1 তখন এল এর মান 0 হতে পারবে শুধুমাত্র, কারণ কি n-1 হচ্ছে এত 0। এরপর n এর মান যখন 3 তখন এল এর মান কি কি হতে পারবে, 0 থেকে 3-1 অর্থাৎ 0 থেকে 2 পর্যন্ত হতে পারবে। তাহলে 0 থেকে 2 কি কি 0 1 2, আর এদের জন্য নাম হবে কি 0 এর নাম হচ্ছে s, 1 এর নাম হচ্ছে p আর 2 এর নাম হচ্ছে d। এভাবে হচ্ছে অরবিটালের নামগুলো আসে এর মানের উপর নির্ভর করে। তাহলে আমাদের n আর l এর মান নির্ণয় জানতে হবে। তারপর হচ্ছে মোট ইলেকট্রন নির্ণয়ের সংখ্যা কি 2n², আবার l এর মাধ্যমে নির্ণয় করতে চাইলে এটা সূত্র। তো এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো জানলে এগুলো একদম সহজ। অরবিটালের প্রতীকগুলো তাহলে কি কি sp-df। আর এই যে যেহেতু এই যে 1 2 3 এগুলো কোত্থেকে আসলো, এগুলো হচ্ছে এই n এর নাম্বার। n নাম্বার যদি 3 হয় তাহলে এই উপশক্তি স্তর অর্থাৎ sp-df এর পাশে কি হবে, এই নাম্বারগুলো চলে আসবে, অর্থাৎ n এর নাম্বার চলে আসবে কি sp-df এর পাশে। তারপর অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে এটা, অর্থাৎ কোন অরবিটালে কতটি ইলেকট্রন হবে। যেমন আমি যদি বের করতে চাই 3d অরবিটালে কতগুলো ইলেকট্রন হবে, তাহলে 3d এর জন্য আমার n এর মান কত, n এর মান হচ্ছে 3 এটা জানি, আর d এর জন্য l এর মান কত হবে, d এর জন্য l এর মান হচ্ছে 2। তাহলে আমরা যদি এই সূত্রে বসাই, এখানে 2 গুণন l এর d এর জন্য l এর মান হচ্ছে 2 আর হচ্ছে সাথে যোগ 1, তাই তো। তাহলে নির্ণয় করলে কত হবে 2 গুণন 4 যোগ 1, তাহলে হচ্ছে 10। তাহলে d অরবিটালে মোট ইলেকট্রন হবে কতগুলো, 10টি। তাহলে অরবিটালের আবার ইলেকট্রন নাম্বার নির্ণয় করা যায়, সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো থাকতে পারে এই অরবিটালে। যেভাবে আমরা প্রধান শক্তি স্তরের জন্য বের করতে পেরেছি যে কতগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা k l m n এদের, আর ঠিক একইভাবে অরবিটালেও অর্থাৎ উপশক্তি স্তরেরও ইলেকট্রন নাম্বার নির্ণয় করা যায় ঠিক এইভাবে, এই সূত্রের মাধ্যমে। তাহলে এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপর আসি পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো আমরা খুব সুন্দরভাবে দেখেছি। এর মধ্যে একটি হচ্ছে যে ইলেকট্রন সমূহ কি করে, ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি সম্পন্ন স্তরে প্রথমে প্রবেশ করে, এরপর উচ্চ শক্তি স্তরে যায়। তো এই ক্ষেত্রে নীতি দুইটি হলো, প্রথমটি উচ্চ শক্তি স্তর না গিয়ে নিম্ন শক্তি স্তরে প্রথমে যায়, তারপর হচ্ছে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন সমূহ প্রবেশ করতে থাকে। আর দ্বিতীয়টি হলো আমরা দেখব n+l এর মান কম কোনটির, যেই অরবিটালের n+l এর মান কম সেই অরবিটালে ইলেকট্রন প্রথমে প্রবেশ করবে। তাহলে এক্ষেত্রে আমরা এই
ট্রিক্সটা একটু ফলো করব। সেটা হচ্ছে এভাবে আমরা 1s থেকে শুরু করে 8s পর্যন্ত লিখব, এরপর একটি স্পেস দিয়ে 2p থেকে শুরু করব, 2p 3p 4p 5p 6p 7p, এরপর আবার স্পেস দিব, আবার এখানে স্পেস দিয়ে 3d 4d 5d 6d লিখব, আবার স্পেস দিব, আবার শুরুতে স্পেস দিয়ে 4f 5f লিখে আবার স্পেস দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা মানে এটা যদি আমরা সিরিয়ালটা সিকোয়েন্সটা মনে রাখতে পারি তাহলে ঠিক আছে। আর এই সিকোয়েন্সটা মনে রাখার জন্যই আমরা এই ট্রিকটা ফলো করছি। এছাড়া আমরা নির্ণয় করে করেও করতে পারি যে কার পরে কি আসবে। তবে হচ্ছে আমাদের এটা মোটামুটি মনেই রাখতে হবে ইলেকট্রন বিন্যাসের সময়। অ্যাটলিস্ট আমাদেরকে 3d 4p 5s এই পর্যন্ত মনে রাখতে হয়। তোমাদের যেই সব প্রশ্ন আসতে পারে তার জন্য তোমাদেরকে এই সিরিয়াল পর্যন্ত মনে রাখলেই যথেষ্ট। তো তুমি যদি মুখস্থ না করতে চাও তাহলে তুমি এইভাবে এই টেকনিক ফলো করে একটু মনে রাখতে পারো। তো তারপর দেখবো এইভাবে সাজানোর পর আমরা কি করব। সাজানোর পরে আমরা দেখব কোন দিকে শুরু করবে। তো 1s থেকে শুরু করবে, 1s থেকে শুরু করে ব্যাকে যাবে, গিয়ে 2s এ প্রবেশ করবে, তারপর আবার ব্যাকে যাবে, তারপর 2p 3s হয়ে 3p 4s, তারপর হচ্ছে 3d 4p, তারপর 5s, তারপর হচ্ছে 4d 5p 6s, এভাবে পিছন দিয়ে আসবে 4f 5d 6p 7s 5f 6d 7p 8s। তো এভাবে আমরা যদি সিকোয়েন্সটা লিখতে পারি, এখানে প্রথমে আসবে 1s, তারপর হচ্ছে 2s, তারপর 2p, তারপর হচ্ছে 3s, তারপর হচ্ছে 3p, তারপর 4s, তারপর 3d, তারপর হচ্ছে 4p, 3d এর পরে 4p, তারপর হচ্ছে 5s, এভাবে বাকিগুলো চলতে থাকবে। তো আমরা দেখছি এখানে যে একটি ব্যতিক্রম হচ্ছে, সেটা কি 3p এর পরে কেন 4s এ গেল 3d শেষ না করে। এর কারণ হচ্ছে কি, এর কারণ ওই যে n প্লাস l এর মানের জন্য। এরকম বিভিন্ন ইলেকট্রন বিন্যাসে আমরা এরকম দেখে বলতে পারি যে কেন ইলেকট্রন m শেল শেষ না করে কেন n শেলে চলে গেছে, বা হচ্ছে কেন কোনটা এটা 3p শেষ না করে কেন 4s এ গেল। তার মানে 4s মানে কোন শেল, যখন n এর মান 4 তখন কি k l m n n n এর জন্য k l m n। তো কেন m শেল শেষ না করে n শেলে গেল, m শেল পূর্ণ না করে, এর কারণই হচ্ছে n প্লাস l এর মানের জন্য। কম শক্তি, এটার মানে হচ্ছে এটার মান কম মানে কি কম শক্তি সম্পন্ন। তো তাহলে 4 এখানে কোথায় 3p এর মান 4s এর তুলনায় কম, আমরা একটু দেখব মানটা। সেই জন্য এরা 3p আগে সম্পন্ন করে তারপর হচ্ছে 4s এ প্রবেশ করেছে। আমরা একটু দেখব মানটা 4s আর 3p। তো এখানে 4s, তো এখানে n এর মান কত 4 আর l এর মান কত 0, আর এখানে কত, এখানে n এর মান 3 আর p এর l এর মান, p এর জন্য l এর মান কত 2, তাহলে এটা 5, এটা হচ্ছে 4। এই জন্য আমরা 3p তে না গিয়ে ইলেকট্রন কি করেছে, 3p তে না গিয়ে কোথায় গেছে 4s এ গিয়েছে, কারণ 3p এর মান বেশি, অর্থাৎ এটি উচ্চ শক্তি সম্পন্ন, তাই 4s এ গিয়েছে। এটা আমরা ব্যতিক্রম ধর্মের জন্য দেখেছি, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখেছি ভিডিওতে। এরপর আমরা চলে যাব ইলেকট্রন বিন্যাসে আমাদের আর সমস্যা হওয়ার কথা না। তো আমরা যেভাবে ইলেকট্রন বিন্যাস করি, প্রথমে কি করি মৌলের নাম লিখি, তারপর তার পারমাণবিক সংখ্যা লিখি, সেটা হচ্ছে 26। এরপর এই 26 কে বিন্যস্ত করি, কিভাবে করি, প্রথমে 1s এ যায়, তারপর হচ্ছে 2s 2p 3s 3p 4s 3d, আর ইলেকট্রনগুলোর নাম্বার বসাই হচ্ছে s এর জন্য জানি দুইটি করে যেতে পারবে, s এর 2টি, p তে হচ্ছে 6টি ধারণ ক্ষমতা, আবার s, আবার p এর 6টি, আবার হচ্ছে s এর 2টি, তারপর লাস্টেরটিতে আমরা তো জানি d এর হচ্ছে 10, কিন্তু আমার তো 10 লাগবে না, আমার লাগছে কয়টি 6টি, 20 হয়ে গেছে এই পর্যন্ত। এরপর আমার আর 6টি লাগছে, সেই জন্য হচ্ছে আমি লিখেছি 3d 6। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করি। আরেকটি টপিক রয়ে গেছে এখানে ভর সংখ্যা নির্ণয়ের। ব্যতিক্রম, এটা ইম্পর্টেন্ট যে কেন ইলেকট্রন বিন্যাস এরকম হয় সেটা আমরা দেখেছি কেন হয়। এই উচ্চ শক্তির
আর নিম্ন শক্তি স্তরের পার্থক্যের জন্য। তারপর আমরা দেখব ভর সংখ্যা। ভর সংখ্যা কিভাবে নির্ণয় করে? পারমাণবিক ভর আসে, তারপর হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর আসে, তারপর আণবিক ভর আছে, তারপর শতকরা কি আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয়, সেগুলো আমরা দেখব। এর জন্য আমরা একটি ভিডিও দেখে আসব, ভিডিও থেকে এই ম্যাথগুলো সম্পর্কে ক্লিয়ার হয়ে আসব। পারমাণবিক ভর। আমরা জানি অণুপরমাণুর ভর অতি ক্ষুদ্র, যা কেজি বা গ্রাম একক দিয়ে পরিমাপ করা আদর্শ নয়। তাই এই ক্ষুদ্র অণুপরমাণুর ভর প্রকাশ করার জন্য বিজ্ঞানীরা একটি একক বের করে নিয়েছেন, যেটিকে AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট বা সংক্ষেপে শুধু ইউ বলা হয়। কার্বনের অনেকগুলো আইসোটোপের মধ্যে একটি হলো কার্বন 12, যা প্রকৃতির প্রায় সবখানেই পাওয়া যায়। তাই এটিকে আদর্শ ধরে একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12/1 অংশকে 1U বা পারমাণবিক ভর একক হিসেবে ধরা হয়। অর্থাৎ একটি কার্বন 12 পরমাণুর ভর 12U। ইউকে কেজিতে প্রকাশ করতে চাইলে বলা যায় 1U = 1.661 × 10⁻⁻27 কেজি। ইউ এককে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরগুলো দেখে নেওয়া যাক। আমরা জানি একটি পরমাণুর ভর বা পারমাণবিক ভর বলতে ওই পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টিকে বোঝায়। এখন আমরা যেহেতু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর জানি, তাহলে তো আমরা যে কোনো মৌলের পরমাণুর ভর বের করে ফেলতে পারবো, তাই না? আসলে আমরা যদি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর যোগ করে কোনো পরমাণুর ভর বের করতে যাই, তাহলে কাছাকাছি একটি মান পাবো, কিন্তু সম্পূর্ণ সঠিক মানটি পাবো না। এই কথাটির পরীক্ষা আমরা এখনই করে ফেলতে পারি। আমরা দেখলাম কার্বন 12 পরমাণুর ভর 12U। তাহলে একটি কার্বন 12 পরমাণুতে যে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন আছে তাদের ভরের সমষ্টি হওয়া উচিত 12U। একটি কার্বন 12 পরমাণুতে 6টি ইলেকট্রন, 6টি প্রোটন এবং 6টি নিউট্রন আছে। তাহলে আমরা কার্বন 12 পরমাণুর ভরটি হিসাব করে ফেলি। এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রাপ্ত মানটি হুবহু 12U না এসে প্রায় 0.8% বেশি এসেছে। যে কোনো পরমাণুর জন্যই যদি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে পরমাণুর ভর বের করা হয়, দেখা যাবে সেই ভর প্রকৃত পরমাণুর ভর থেকে বেশি। যেহেতু প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর নগণ্য এবং পরমাণুর ভর বের করার সময় এই ভরটিকে বিবেচনা না করলেও কোনো পার্থক্য হয় না, তাই আমরা অনুমান করতে পারি প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস গঠন করার সময় অন্য কোনো কারণে সম্মিলিত ভর কমে যায়। তাই তাদের আনুমানিক পারমাণবিক ভর বের করা যায়, কিন্তু প্রকৃত পারমাণবিক ভর কত সেটা জানা সম্ভব হয় না। এখানে কিছু মৌলের আইসোটোপের পারমাণবিক ভর দেওয়া আছে। এই টেবিলটিতে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের 2টি আইসোটোপ আছে, ক্লোরিন 35 ও ক্লোরিন 37। প্রকৃতিতে 100টি ক্লোরিন পরমাণুর মধ্যে 75.77টি হলো ক্লোরিন 35 এবং বাকি 24.23টি হলো ক্লোরিন 37। অর্থাৎ প্রকৃতিতে ক্লোরিন 35 75.77% এবং ক্লোরিন 37 24.23% পরিমাণে পাওয়া যায়। এদের পারমাণবিক ভর 34.968U এবং 36.956U। এখন আমাদের কাছে যদি ক্লোরিনের পারমাণবিক ভর জানতে চাওয়া হয়, তাহলে আমাদের উত্তর কোনটি হবে? যখন কোনো মৌলের একাধিক আইসোটোপ থাকে, তখন তাদের প্রাপ্ত শতকরা পরিমাণের উপর গড় করে মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করা হয়। তাহলে ক্লোরিন মৌলের গড় পারমাণবিক ভর 35.45U। অর্থাৎ তুমি যদি কোনো পাত্রে রাখা কিছু ক্লোরিন মৌলের ভেতর থেকে যে কোনো একটি পরমাণুর পারমাণবিক ভর বের করো, তাহলে সেটি হবে 34.968U কিংবা 36.956U। কখনোই 35.45U হবে না, কিন্তু ক্লোরিন মৌলের পারমাণবিক ভর হিসেবে ধরা হয় 35.45U। পর্যায় সারণীতেও ক্লোরিনের পারমাণবিক ভর হিসেবে এই সংখ্যাটাই লেখা আছে। এখন চলো একটি প্রশ্নের সমাধান করা যাক। প্রকৃতিতে কপারের 2টি আইসোটোপ আছে, কপার 63 এবং কপার 65, এবং তাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে
63.5। তুমি কি কপার 63 এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? সমাধান: ধরি কপার 63 এর প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণ x। যেহেতু দুটি আইসোটোপের পরিমাণের যোগফলই মোট কপারের পরিমাণ, তাই আমরা লিখতে পারি কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত পরিমাণ 1 - x। কপার 63 এর পারমাণবিক ভর 62.93 ইউ এবং কপার 65 এর পারমাণবিক ভর 64.93 ইউ। তাহলে আমরা লিখতে পারি 62.93 ইন্টু x প্লাস 64.93 ইন্টু 1 - x ইকুয়াল টু 63.5। এখন এটির সমাধান করে আমরা পাই x ইকুয়াল টু 0.715। সুতরাং কপার 63 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ 71.5% এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ 28.5%। তো এখানে একটি গাণিতিক সমস্যা করে দেওয়া আছে উদাহরণ। এখানে বলা আছে কার্বন ডাই অক্সাইডের আপেক্ষিক আণবিক ভর কত। আচ্ছা, আপেক্ষিক আণবিক ভর হলে আমরা যেভাবে নির্ণয় করব, কার্বন ডাই অক্সাইডে কি কি মৌল রয়েছে? কার্বন ও অক্সিজেন। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে কার্বনের ভর কত আর অক্সিজেনের ভর কত সেটা জেনে আসতে হবে। তো এটা তোমরা পর্যায় সারণী থেকে একটু শিখে নিতে হবে। কার্বনের ভর কত আমরা জানি 12 আর হচ্ছে অক্সিজেনের 16। এরপর কি এর ভর নির্ণয় করতে হবে। তো এর আপেক্ষিক আণবিক ভর যখন নির্ণয় করব তখন এই কি পরমাণুগুলোর ভর যোগ করে নিতে হবে। তো তাহলে এখানে কয়টি পরমাণু আছে? কার্বনের একটি পরমাণু আছে আর অক্সিজেনের আছে 2টি পরমাণু। তো কার্বনের জায়গায় কার্বনের ভর বসিয়ে দিব 12 আর অক্সিজেনের হচ্ছে 16 মাল্টিপ্লাইস 2। তো এখানে যোগ করতে হবে। যোগ করে দিলে আমরা পাচ্ছি ভর কত 32 আর এখানে হচ্ছে 12। তাহলে হচ্ছে কত? অ্যান্সার হচ্ছে 44। এইভাবে আমরা আণবিক ভরগুলো নির্ণয় করব, আপেক্ষিক আণবিক ভর। তো এই অধ্যায় এখানে শেষ করছি। তোমরা এরকম প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। এই অধ্যায় সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেলে আমরা আমাদের অনুশীলনী বইটিতে দেখব ছক পূরণের চেষ্টা করব। আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপটিতে ছক পূরণের সমাধান দেয়া আছে, সেটা তোমরা দেখে যাচাই করে নিতে পারো। এবার আমরা পরের অধ্যায়টিতে চলে যাব। এরপর চলে এলাম পর্যায় সারণী অধ্যায়টিতে। এই অধ্যায়ে আমরা পর্যায় সারণী সম্পর্কে জানব, পর্যায় সারণীর উৎপত্তি, পটভূমি এগুলো জানব, কিভাবে আসলো। পর্যায় সারণী সম্পর্কে জানতে আমরা এই অ্যানিমেটেড ভিডিওটি দেখে আসব। পর্যায় সারণীতে 7টি পর্যায় বা আনুভূমিক সারি এবং 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। প্রত্যেক পর্যায়ে বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সারির মৌল হিসেবে দেখানো হলেও এগুলো যথাক্রমে 6 এবং 7 পর্যায়ের অংশ। পর্যায় 1-এ শুধু 2টি মৌল রয়েছে। পর্যায় 2 এবং পর্যায় 3-এ 8টি করে মৌল রয়েছে। পর্যায় 4 এবং 5-এ 18টি করে মৌল রয়েছে। পর্যায় 6 এবং পর্যায় 7-এ 32টি করে মৌল রয়েছে। গ্রুপ 1-এ 7টি মৌল রয়েছে। গ্রুপ 2-এ 6টি মৌল রয়েছে। গ্রুপ 3-এ 32টি মৌল রয়েছে। গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল রয়েছে। গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত প্রত্যেকটি 6টি করে মৌল রয়েছে। গ্রুপ 18-এ 7টি মৌল রয়েছে। যদি মৌলগুলোর ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে নিচের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যাবে। একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে গেলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়। এরপর পর্যায় সারণীর বৈশিষ্ট্য।
পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্নে আসতে পারে যে পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো লিখো। পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো হবে কি কি, যে পর্যায় সারণীতে কতগুলো কলাম আছে, কতগুলো রো আছে, কিভাবে বিন্যস্ত মৌলগুলো, কোন মৌলের ধর্ম কেমন, কেন ওইভাবে সাজানো হয়েছে। তো বৈশিষ্ট্যগুলো আমরা দেখব, বৈশিষ্ট্য শিখতে হবে। এরপর আসবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। ইলেকট্রন বিন্যাস দেখে আমরা বলে দিতে পারবো যে এই মৌলটির অবস্থান কোথায়, কোন কলামে বা কোন রোতে, এরকম বলতে পারবো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। তো এটা হচ্ছে অবস্থান নির্ণয়, সেই নিয়মগুলো আমরা দেখব। তারপর হচ্ছে আছে কিছু ব্যতিক্রম। ইলেকট্রন বিন্যাসে যেমন ব্যতিক্রম ছিল, ঠিক একইভাবে অবস্থানেও কিছু ব্যতিক্রম রয়েছে, যে কিছু কিছু সুবিধার জন্য কিছু মৌলকে এই রোতে রাখা হয়েছে, কেন এখানে রাখা হয়েছে সেটা। তারপর দেখব হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মগুলো। মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো কি, যে এই পর্যায় সারণের অবস্থান অনুসারে এদের ধর্ম পরিবর্তিত হচ্ছে। তো সেটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। কিভাবে পরিবর্তিত হচ্ছে, হয়তো এই যে গ্রুপ থেকে একই গ্রুপের নিচে গেলে হচ্ছে একরকম হবে, বা পাশে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ধর্মগুলো কিভাবে পরিবর্তিত হয় সেই ধর্মগুলো আমরা দেখব। সেগুলো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তো আমরা একটু বই থেকে দেখে আসি। তো এখানে আমরা প্রথমেই দেখব পর্যায় সারণীর ধারণা। এখানে রয়েছে পর্যায় সারণী। তো এখানে প্রথমে মৌলের প্রতীক থাকে বক্সে, তারপর হচ্ছে কি থাকে, ডান দিকে উপরে থাকে পারমাণবিক ভর বা ভর সংখ্যা, আর এই ইয়েতে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা বাম দিকের উপরে, আর নিচে থাকে পর্যায় সংখ্যা, আর গ্রুপ সংখ্যাও থাকে। যে এগুলো আমরা আর কি দেখে দেখে পর্যায় সারণী থেকে চিনতে পারবো। এছাড়া আমরা ইলেকট্রন বিন্যাস থেকেও বলতে পারি। তো এরপরে যাব, এখানে আমরা মৌলগুলো সম্পর্কে ধারণা পাই, যে নিষ্ক্রিয় গ্যাসগুলো কোথায় থাকে পর্যায় সারণীর, হ্যাঁ, বা ধাতু কোথায় থাকে, অধাতুগুলো কোন দিকে পাওয়া যায়। তো এইভাবে আর কি। তো এই জিনিসগুলো করেছে কারা, বিজ্ঞানীরা, সুবিধার্থে, যে তুমি যাতে একই সাথে এতগুলো মৌলের, যে 118টি মৌল রয়েছে, সেগুলোর বৈশিষ্ট্য খুব সহজে মনে রাখতে পারো, সেই জন্য এদেরকে এইভাবে বিন্যস্ত করা পর্যায় সারণীতে, যাতে ধর্মগুলো একই ক্যাটাগরির ধর্মগুলো মনে রাখতে সহজ হয়, যার কারণে আলাদা আলাদা মৌলের জন্য বৈশিষ্ট্য পড়তে না হয়। তারপর পর্যায় সারণীর বৈশিষ্ট্য, এটা ইম্পর্টেন্ট। পর্যায় সারণী কিভাবে বিন্যস্ত হয়েছে, কতটি গ্রুপ রয়েছে, কতটি পর্যায় রয়েছে, সেগুলো একটু শিখে নিতে হবে। তারপর কি, পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয়, এটা আমরা দেখব ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে বের করা যায়। এবার আমরা একটু অ্যানিমেটেড ভিডিও দেখে আসব এই নিয়মগুলো দেখার জন্য। নিয়ম 1। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তবে ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন হাইড্রোজেন মৌলের ইলেকট্রন বিন্যাস 1s1। এখানে s অরবিটালে একটি ইলেকট্রন আছে, কাজেই হাইড্রোজেনের গ্রুপ বা শ্রেণী নম্বর 1। নিয়ম 2। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর যদি শুধু s ও p অরবিটাল থাকে, তবে ওই s ও p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাই ওই মৌলের গ্রুপ নম্বর। যেমন বোরন মৌলের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1। এখানে বোরনের বাইরের শেলে s অরবিটালে 2টি ইলেকট্রন ও p অরবিটালে একটি ইলেকট্রন আছে, কাজেই বোরনের গ্রুপ নম্বর 2 + 1 + 10 = 13। নিয়ম 3। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তবে s অরবিটাল ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই গ্রুপ নম্বর পাওয়া যায়। যেমন আয়রন মৌলের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এখানে আয়রনের বাইরের শক্তি স্তরে s অরবিটাল আছে এবং তার আগের শক্তি স্তরে d অরবিটালে 6টি এবং s অরবিটালে 2টি ইলেকট্রন আছে, কাজেই আয়রনের গ্রুপ নম্বর 6 + 2 = 8। মৌলের ইলেকট্রন বিন্যাস ও গ্রুপ নম্বর। এখন আমরা আরো কিছু উদাহরণের সাহায্যে নিয়মগুলির প্রয়োগ দেখব। মৌল হচ্ছে হাইড্রোজেন,
এই মৌলের ইলেকট্রন বিন্যাস 1s1, এর পর্যায় নম্বর 1 এবং গ্রুপ বা শ্রেণী নম্বর 1। মৌল হচ্ছে হিলিয়াম। এই মৌলের ইলেকট্রন বিন্যাস 1s2, এর পর্যায় নম্বর 1 এবং গ্রুপ বা শ্রেণী নম্বর 18। মৌল হচ্ছে লিথিয়াম। মৌল হচ্ছে বেরিলিয়াম। মৌল হচ্ছে বোরন। এই মৌলের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p1, এর পর্যায় নম্বর 2 এবং গ্রুপ বা শ্রেণী নম্বর 2+1+10 = 13। অনুরূপভাবে বাকি মৌলগুলো সাজানো হয়েছে। এখানে সবগুলো ডিটেলস আমরা বইয়েই পাবো, এগুলো তোমরা চাইলে অ্যানিমেটেড ভিডিও দেখে আসতে পারো। এরপর হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের ব্যাখ্যা, এটা আমরা একটু দেখে আসব। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর কিছু ধর্ম আছে, যেমন ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি ইত্যাদি। এসব ধর্মকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। ধাতব ধর্ম। যে সকল মৌল চকচকে, আঘাত করলে ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে আমরা ধাতু বলি। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। ধাতুর ইলেকট্রন ত্যাগের এই ধর্মকে ধাতব ধর্ম বলে। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে সে মৌলের ধাতব ধর্ম তত বেশি। যেমন লিথিয়াম একটি ধাতু, কারণ লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে লিথিয়াম আয়নে পরিণত হয়। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। অধাতব ধর্ম। যে সকল মৌল চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে আমরা অধাতু বলে থাকি। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে অধাতু বলে। অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে অধাতব ধর্ম বলে। যে মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে সে মৌলের অধাতব ধর্ম তত বেশি। যেমন ক্লোরিন একটি অধাতু, কারণ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। অপধাতু। যে সকল মৌল কোনো কোনো সময় ধাতুর মতো আচরণ করে এবং কোনো কোনো সময় অধাতুর মতো আচরণ করে তাদেরকে অর্ধধাতু বা অপধাতু বলা হয়। আবার আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে এবং কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অপধাতু বলে। যেমন সিলিকন একটি অপধাতু। পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায়ের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে বাম দিকের মৌলগুলো সাধারণত ধাতু, মাঝের মৌলগুলো সাধারণত অর্ধধাতু বা উপধাতু এবং ডান দিকের মৌলগুলো সাধারণত অধাতু। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ একটি পর্যায়বৃত্ত ধর্ম। যে কোনো একটি পর্যায়ের যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত কমতে থাকে এবং যে কোনো একটি গ্রুপের যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ তত বাড়তে থাকে। একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বাড়ে। একই পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় পারমাণবিক সংখ্যা তত বাড়তে থাকে, কিন্তু প্রধান শক্তি স্তরের সংখ্যা বাড়ে না। পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রন সংখ্যার বৃদ্ধি পায়।
নিউক্লিয়াসের অধিক প্রোটন এবং নিউক্লিয়াসের বাইরে অধিক ইলেকট্রন সংখ্যার মধ্যে আকর্ষণ বেশি হয়, ফলে ইলেকট্রনগুলো শক্তি স্তর নিউক্লিয়াসের কাছে চলে আসে, ফলে পরমাণুর আকার ছোট হয়ে যায়। আবার একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায়, ততই বাইরের দিকে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়। একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা এবং বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির জন্য আকর্ষণ বৃদ্ধি হয়ে পরমাণুর আকার যতটুকু হ্রাস পায়, নতুন একটি শক্তি স্তর যোগ হওয়ার কারণে পরমাণুর আকার তার থেকে বেশি বৃদ্ধি পায়, যে কারণে উপরের মৌলের চেয়ে নিচের মৌলের আকার বড় হয়। আয়নীকরণ শক্তি। গ্যাসীয় অবস্থায় যে কোনো মৌলের একটি মৌল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয়, তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। উদাহরণ: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়ামের মধ্যে সিলিকনের আয়নীকরণ শক্তির মান বেশি, কারণ এই মৌলগুলোর মধ্যে সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম। পক্ষান্তরে এই মৌলগুলোর মধ্যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান বেশি বলে এদের মধ্যে সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। গ্রুপ 1 এর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিসিয়াম, ফ্রান্সিয়াম ক্ষার ধাতুগুলোর মধ্যে লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, এজন্য এদের মধ্যে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। আবার গ্রুপ 17 এর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং স্টেটাইন মৌলগুলোর মধ্যে ফ্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, কাজেই এই মৌলগুলোর মধ্যে ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। ইলেকট্রন আসক্তি। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয়, তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তির মান কমে। সমস্যা: বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম এবং রেডিয়াম মৌলগুলোর মধ্যে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি এবং কোনটির ইলেকট্রন আসক্তি কম? সমাধান: বেরিলিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, ম্যাগনেসিয়াম এবং রেডিয়াম মৌলগুলো পর্যায় সারণীর 2 নং গ্রুপের মৌল। এই মৌলগুলোর মধ্যে বেরিলিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, এর জন্য বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে বেশি। আবার রেডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি, এর জন্য রেডিয়ামের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। সমস্যা: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এর মধ্যে কার ইলেকট্রন আসক্তি বেশি বা কার ইলেকট্রন আসক্তি কম? সমাধান: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন এর মৌলগুলো পর্যায় সারণীর 3 নং পর্যায়ের মৌল। এই মৌলগুলোর মধ্যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে বেশি, এর জন্য সোডিয়ামের ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম। আবার সিলিকনের পারমাণবিক ব্যাসার্ধের মান সবচেয়ে কম, সেজন্য এর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। তড়িৎ ঋণাত্মকতা। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণুগুলো বন্ধনের ইলেকট্রন দুটিকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম। একই পর্যায়ের
বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ডানের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। যেমন পর্যায় 3 মৌলগুলোর মাঝে সোডিয়াম পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে কম এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি। সাধারণত কোনো মৌলের পরমাণুর আকার ছোট হলে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয় এবং কোনো মৌলের পরমাণুর আকার বড় হলে তড়িৎ ঋণাত্মকতার মান কম হয়। তো ধর্মগুলা আমরা চেষ্টা করব এই ভিডিও থেকে দেখে এইভাবে মনে রাখার। এই ধর্মগুলো আসে। তারপর হচ্ছে পর্যায় সারণীর সুবিধা। আমরা সুবিধা জানবো, বইয়ে আরো ডিটেলসে লেখা আছে, তোমরা একটু সামারি দেখতে চাইলে এখান থেকে দেখে নিবে। তো এই অধ্যায়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আসলে এগুলোই, যে তোমার ধর্মগুলো, পর্যায়বৃত্ত ধর্ম কিভাবে পরিবর্তিত হচ্ছে, অবস্থান নির্ণয়, যেমন পূর্বের চ্যাপ্টারে কি ইলেকট্রন বিন্যাস ইম্পর্টেন্ট ছিল, ভর সংখ্যা নির্ণয় ইম্পর্টেন্ট ছিল, আণবিক ভর নির্ণয় ইম্পর্টেন্ট ছিল, তো সেগুলো আমরা দেখে এসেছি। আর এই অধ্যায়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বৈশিষ্ট্য, ধর্মগুলো, পর্যায় সারণীর ধর্ম, অবস্থান নির্ণয় মৌলের, এগুলো হচ্ছে প্রশ্নে অবশ্যই আসবে। এই পর্যায়বৃত্ত ধর্মগুলো কি কি ছিল? ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপর হচ্ছে কি পারমাণবিক ব্যাসার্ধ, পরমাণুর আকার আর কি, এরপর হচ্ছে আয়নীকরণ শক্তি, তারপর ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। এই 6টি ধর্ম তোমাদের মনে রাখতে হবে এবং কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটা আমাদের ভিডিওতে আছে, দেখে নিবে মনে রাখার জন্য। পর্যায় সারণীর গুরুত্ব নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, তোমরা এগুলো একটু পড়ে নিবে। এরপর চলে যাচ্ছে আমরা পরের অধ্যায়, 7ম অধ্যায়, রাসায়নিক বন্ধন। মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে রাসায়নিক বন্ধন অধ্যায়টি ওপেন করলাম। এখানে সামারি সেকশনে গেলে দেখব প্রতিটি টপিক সামারাইজ করা আছে, যেখান থেকে তুমি প্রতিটি টপিকের সংজ্ঞা প্রথমে পড়ে নিবে। যোজ্যতা ইলেকট্রন কি? আমরা জানি কি ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে প্রতিটি মৌলের। এরপর যোজনী বা যোজ্যতা। যোজনী কি? কোনো মৌলের অন্য একটি মৌলের সাথে যুক্ত হওয়ার যে প্রবণতা, যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে যোজনী। এখানে তোমরা সংজ্ঞাটি ভালোভাবে শিখে নিবে এখান থেকে। এরপর আছে যৌগের রাসায়নিক সংকেত। রাসায়নিক সংকেত সম্পর্কে আমরা জানবো। এরপরে রাসায়নিক সংকেত সম্পর্কে জানার জন্য আমরা এই ভিডিওটি দেখে আসব। যৌগের রাসায়নিক সংকেত। যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়। যেমন দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু মিলে পানির একটি অণু গঠিত হয়। এখানে H2O হলো পানির অণুর রাসায়নিক সংকেত। সুতরাং মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। এক্ষেত্রে অণুর মধ্যে অবস্থিত মৌলের বা যৌগমূলকের সংখ্যাকে সংকেতের নিচে ডান পাশে ছোট করে লেখা হয়। এরপর নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। আমরা জানি কি নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, যার কারণে এরা স্থিতিশীলতা লাভ করে এবং অন্য কোনো মৌলের সাথে যুক্ত হতে চায় না। কারণ কি তাদের শেষ কক্ষপথটি পূর্ণ ইলেকট্রন দ্বারা, তো তাদের আর কারো থেকে ইলেকট্রন নেয়ার প্রবণতা থাকে না বা ইলেকট্রন প্রদানেরও প্রবণতা থাকে না যে অন্য কোনো মৌলের সাথে সে যুক্ত হবে। তো এই কারণেই তারা নিষ্ক্রিয় গ্যাস, কোনো জায়গায় ক্রিয়া করে না, বিক্রিয়া করে না। আচ্ছা, এটি সম্পর্কে আমরা ভিডিও থেকে জেনে আসতে পারি। এরপর অষ্টকের নিয়ম। অষ্টকের নিয়মটি কি? এই যে সর্বশেষ কক্ষপথটি ইলেকট্রন দ্বারা যে পূর্ণ থাকে, 8টি ইলেকট্রন করে বিদ্যমান থাকে, সেটা হচ্ছে অষ্টকের নিয়ম। অষ্টক পূর্ণ হওয়া। অণু গঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। একেই অষ্টক নিয়ম বলা হয়। যেমন এখানে সোডিয়াম আর ক্লোরিন। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি ছিল? আমরা জানি কি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17 আর সোডিয়ামের হচ্ছে 11। তো ওদের কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাস কে আছে? সোডিয়ামের কাছে আছে নিয়ন আর ক্লোরিনের কাছে আছে আর্গন। আর্গনের হচ্ছে 18
আর নিয়নের হচ্ছে 10। তো ক্লোরিন চাইবে আর্গনের মতো হতে, তো তার জন্য তার কি লাগবে, তার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, করে 18 হতে হবে, তাই না? আর এই ক্ষেত্রে হচ্ছে সোডিয়ামের কি করতে হবে, একটি ইলেকট্রন দিয়ে দিতে হবে, দিলে হচ্ছে সে নিয়নের মতো স্থিতিশীলতা লাভ করতে পারবে, অর্জন করতে পারবে। তাহলে ও কি করবে, একটি ইলেকট্রন দিয়ে দিবে আর ও হচ্ছে একটি গ্রহণ করবে। তাহলে ওরা কার সাথে ইলেকট্রন আদান প্রদান করবে, মানে ওরা চাইলেই তো ফেলে দিবে এরকম হবে না ইলেকট্রন, তাই না? তো এই ক্ষেত্রে তারা কি করবে, একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে ইলেকট্রন শেয়ার করবে, একজন ইলেকট্রন কি দান করবে। যেমন এই সোডিয়াম হচ্ছে কি করবে, ক্লোরিনকে একটি ইলেকট্রন দান করবে, কারণ কি তার একটি ইলেকট্রনের দরকার। তো সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করছে আর সে হচ্ছে গ্রহণ করছে, গ্রহণ করে সে হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে ক্লোরিন মাইনাস, আর এনে হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, কারণ সে কি দান করেছে, ত্যাগ করেছে। তো এই সোডিয়াম ধনাত্মক আয়ন আর ক্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে এবং তারা একটি যৌগ উৎপন্ন করেছে, তা হচ্ছে NaCl, সোডিয়াম ক্লোরাইড। এইভাবে হচ্ছে কি হয়, তাদের মধ্যে বন্ধন তৈরি হয় এবং অষ্টকের নিয়ম তারা পূর্ণ করে এইভাবে। তো তাদের হচ্ছে এই যে শেষ কক্ষপথে এখন 8টি ইলেকট্রন পূর্ণ হয়েছে, তারও ঠিক শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ হয়েছে। এই নিয়মটাই হচ্ছে অষ্টকের নিয়ম, আর এই অষ্টকের নিয়ম পূর্ণ করার জন্যই তারা বন্ধনে আবদ্ধ হয়। এরপর আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কি, এটা আমরা একটু ভিডিও থেকে দেখে আসব। আয়নিক বা তড়িৎযোজী বন্ধন ধাতব ও অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় ধাতব পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে অধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তর করে ধনাত্মক ঋণাত্মক আয়ন সৃষ্টির মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন বলে। যে যৌগে আয়নিক বন্ধন থাকে তাকে আয়নিক যৌগ বলে। যেমন সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন গঠন করে ক্যাটায়নে পরিণত হয়। অপরদিকে ক্লোরিন পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটিকে গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন গঠন করে অ্যানায়নে পরিণত হয়। এভাবে সৃষ্ট ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান পরস্পরের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণে আবদ্ধ হয়। এই আকর্ষণ বলই আয়নিক বন্ধন। এরপর সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনগুলো কাদের মধ্যে হয় আমরা দেখব, এখান থেকে আমরা ভিডিওটি একটু দেখে আসব। সমযোজী বন্ধন দুটি অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময় অধাতব পরমাণুদ্বয় তাদের সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রনকে সরবরাহ করে একজোড়া ইলেকট্রন তৈরি করে। এরপর এই একজোড়া ইলেকট্রন উভয় পরমাণু শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। যে যৌগে সমযোজী বন্ধন থাকে তাকে সমযোজী যৌগ বলে। প্রতিটি সমযোজী বন্ধনে দুটি ইলেকট্রন অংশগ্রহণ করে। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো, হাইড্রোজেন পরমাণু যখন কাছাকাছি আসে তখন উভয় পরমাণুই একটি করে ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন গঠন করে। এর ফলে হাইড্রোজেন হাইড্রোজেন সমযোজী বন্ধনের সৃষ্টি হয়। এরপর আসি যৌগমূলকে। যৌগমূলক কি? যৌগমূলক হলো কোনো মৌলের একাধিক পরমাণুর একটি গ্রুপ বা পরমাণু গুচ্ছ যখন ধনাত্মক বা ঋণাত্মক চার্জ সহ একটি মৌলের আয়নের মতো আচরণ করে তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয়। আমরা মূলত জানি কি মৌলের পরমাণু কি করে, যুক্ত হয়, তাই না, অংশগ্রহণ করে বিভিন্ন বিক্রিয়ায়। কিন্তু যৌগ যখন অংশগ্রহণ করে তখন কি হয়, সেগুলো পরমাণু গুচ্ছ আকারে থাকে। তো সেগুলো কি হয়, তাদের একটা যোজনীয় থাকে, যোজনীর মতো করেই যুক্ত হয়। তো সেইগুলোই হচ্ছে যৌগমূলক। পরমাণুগুলো গুচ্ছ আর কি, তাদের একটা ধনাত্মক বা ঋণাত্মক কি চার্জ থাকে, সেটা নিয়ে অর্থাৎ যোজনী থাকে, সেটা নিয়ে তারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেগুলোই হচ্ছে আমার যৌগমূলক। এরপর আসি রাসায়নিক সংকেত লেখার নিয়ম। এই নিয়মগুলো আমরা একটু দেখব কখন কিভাবে লিখতে হয়। তার জন্য আমরা কি করব,
বই দেখতে পারি বা এখানেও খুব সুন্দর করে সামারাইজ করা আছে, তোমরা এগুলো ফলো করলে লিখতে পারবে। যেমন কোনো মৌলের অণুর রাসায়নিক সংকেত লিখতে ওই অণুটি বিদ্যমান পরমাণু প্রতীকটি লিখে মৌলটির কি ডান পাশের নিচে ছোট করে, আমরা ভিডিও থেকে এটা দেখে আসবো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। রাসায়নিক সংকেত লেখার নিয়ম: কোনো মৌলের একটি অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি ইংরেজি হরফে মৌলটির প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। যেমন নাইট্রোজেন অণুতে 2টি পরমাণু থাকে, তাই নাইট্রোজেন অণুর সংকেত N2। ওজনের একটি অণুতে 3টি অক্সিজেন পরমাণু থাকে, তাই ওজন অণুর সংকেত O3। কিছু মৌল অণু গঠন করে না, তাই তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয়, যেমন সকল ধাতু। কাজেই আয়রনকে বোঝাতে শুধু Fe লিখতে হবে। আবার নিষ্ক্রিয় গ্যাসগুলোও অণু গঠন করে না, তাই হিলিয়ামকে বোঝাতেও শুধু He লিখতে হবে। কখনো কখনো কোনো যৌগের অণু 2টি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়। তাদের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়, তাহলে 2টি মৌলের প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। যেমন অ্যালুমিনিয়ামের যোজনী 3 এবং অক্সিজেনের যোজনী 2। যোজনী দুটি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। যদি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দ্বারা গঠিত কোনো যৌগের সংকেত লিখতে হয়, তবে অ্যালুমিনিয়ামের প্রতীক Al এর নিচের দিকে ডান পাশে অক্সিজেনের যোজনী ছোট করে লিখতে হবে এবং অক্সিজেনের প্রতীক O এর নিচের দিকে ডান পাশে অ্যালুমিনিয়ামের যোজনী ছোট করে লিখতে হবে, অর্থাৎ এর সংকেত হবে Al2O3। অনুরূপভাবে ক্যালসিয়ামের যোজনী 2 এবং ক্লোরিনের যোজনী 1। সুতরাং ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত Ca1Cl2 হওয়ার কথা। একটি লিখতে হয় না বলে আমরা লিখি CaCl2। আবার ম্যাগনেসিয়ামের যোজনী 2 এবং ফসফেটের যোজনী 3। সুতরাং ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত Mg3PO4 2। উল্লেখ্য যে কোনো যৌগমূলক একাধিক সংখ্যক থাকলে যৌগমূলকটিকে প্রথম বন্ধনীর মধ্যে রেখে তারপর সংখ্যা দিয়ে লিখতে হয়, যেমন অ্যামোনিয়াম ফসফেট বা অ্যালুমিনিয়াম সালফেট ইত্যাদি। যদি 2টি মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয়, তাহলে যোজনীগুলো সেই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ দিয়ে মৌলের পাশে পূর্বের নিয়মে ভাগফলটি লিখতে হয়। যেমন কার্বন ও অক্সিজেন দিয়ে গঠিত যৌগ কার্বন ডাই অক্সাইড। কার্বনের যোজনী 4 এবং অক্সিজেনের যোজনী 2। কার্বনের যোজনীকে 2 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, আবার অক্সিজেনের যোজনীকে 2 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। এখন প্রথম নিয়মের অনুযায়ী কার্বনের সংকেত C এর নিচে ডান পাশে 1 এবং অক্সিজেনের নিচে 2 লিখতে হবে, কিন্তু সংকেত লেখার সময় 1 সংখ্যাটি লেখার প্রয়োজন নেই, তাই কার্বন ডাই অক্সাইডের সংকেত হবে CO2। ফেরাস সালফেট যৌগে আয়রনের যোজনী 2, সালফেট আয়নের যোজনী 2। এই সংখ্যা দুটিকে 2 দিয়ে ভাগ করলে 1 ও 1 পাওয়া যায়। সুতরাং ফেরাস সালফেটের সংকেত FeSO4। বোরন ও নাইট্রোজেনের যোজনী 3। এদের 3 দিয়ে ভাগ করলে 1 ও 1 পাওয়া যায়। সুতরাং বোরন নাইট্রাইডের সংকেত B1N1 = Bn। এরপর আকরিক। যেসব খনিজ পদার্থ থেকে লাভজনক উপায়ে ধাতু বা অধাতু সমূহকে সংগ্রহ বা নিষ্কাশন করা যায় সেগুলোকে আকরিক বলে। অর্থাৎ ধাতু সমূহ কিন্তু প্রকৃতিতে একদম যে অবস্থায় মানে একদম মৌল অবস্থায় পাওয়া যায় এরকম না, এগুলোকে কি করতে হয়, পরিশোধন করে তারপর আকরিক আকারে পাওয়া যায়, নিষ্কাশন করে। আচ্ছা, তারপরে হচ্ছে কি ধাতু নিষ্কাশন। যে পদ্ধতিতে ধাতুকে তার সংশ্লিষ্ট আকরিক থেকে সংগ্রহ করা যায় তাকে ধাতু নিষ্কাশন বলে। যেমন বিজারণ পদ্ধতি, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ যে আকরিক পাওয়া যায় সেগুলোকে পরবর্তীতে কি ধাতু হিসেবে নিয়ে আসা হয় পরিশোধনের মাধ্যমে। তারপর সংকর ধাতু। 2 বা ততোধিক ধাতুকে একত্রে গলানোর পর ঠান্ডা করলে যে ধাতব মিশ্রণ পাওয়া যায় তাকে সংকর ধাতু বলে।
যেমন কপার ও টিনের মিশ্রণে ব্রোঞ্জ নামক সংকর ধাতু গঠিত হয়। এরপর যৌগমূলকগুলো আমরা একটু দেখব। যেমন কার্বনেট একটি যৌগমূলক CO3, এর হচ্ছে 2-, যোজনী হচ্ছে 2 আর চার্জ হচ্ছে 2- বলবো। তো তার মানে কি, সে হচ্ছে ইলেকট্রন দুইটি গ্রহণ করছে, তাই না? তার এই চার্জ থেকে আমরা বুঝতে পারি কি 2- আছে, তার মানে কি সে ইলেকট্রন দুইটি গ্রহণ করে কারোর সাথে বিক্রিয়া করবে। এরপর অ্যামোনিয়াম NH4+, সে তার মানে কি একটি ইলেকট্রন ত্যাগ করে কারোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কোন একটা মৌলের সাথে যুক্ত হবে। এরপর সালফেট, ফসফেট, এগুলোর সংকেত আমরা দেখব। এগুলো হচ্ছে যৌগমূলক। তাহলে কি ধনাত্মক চার্জের যৌগমূলককে ক্ষারীয় যৌগমূলক এবং ঋণাত্মক চার্জের যৌগমূলককে অম্লীয় যৌগমূলক বলে। তাহলে ঋণাত্মক চার্জের কে এখানে কার্বনের, তাহলে একে অম্লীয় যৌগমূলক বলা যেতে পারে। আর NH4 হচ্ছে পজিটিভ, তো একে হচ্ছে আমরা বলবো ক্ষারীয় যৌগমূলক। এরপর আসে ধাতব বন্ধন। আমরা বিভিন্ন ধরনের বন্ধন দেখব, যেহেতু এই অধ্যায়টি হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন পড়ার আগে আমরা মৌল সম্পর্কে একটু জেনে আসলাম, এদের যোজ্যতাগুলো জেনে আসলাম, যে তারা কিভাবে যুক্ত হয় যৌগে বা হচ্ছে কিভাবে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, হ্যাঁ, করে কিভাবে যৌগগুলো তৈরি করে। তো আমরা এই ধাতব বন্ধনের ভিডিওটি দেখে আসব, তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে ধাতব বন্ধন কিভাবে সম্পন্ন হয়। ধাতব বন্ধন, মেটালিক বন্ডস। ইতোপূর্বে তোমরা আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিত জেনেছ। তোমরা দেখেছ যে একটি ধাতু অপর একটি অধাতুর মধ্যে আয়নিক বন্ধন এবং দুটি অধাতু পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়। কিন্তু দুটি ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাকে ধাতব বন্ধন বলে। অর্থাৎ একখণ্ড ধাতুর মধ্যে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই ধাতব বন্ধন বলে। তামার তার, জানালার গ্রিল, লোহার তৈরি ছুরি, কাঁচি, দা, অ্যালুমিনিয়ামের তৈরি জানালা, সোনার অলংকার, এসবের মধ্যে একই ধাতুর অসংখ্য পরমাণু পরস্পরের সাথে ধাতব বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকে। প্রশ্ন হলো, ধাতব বন্ধন কিভাবে তৈরি হয়? প্রত্যেক ধাতব পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে সাধারণত একটি, দুটি কিংবা তিনটি ইলেকট্রন থাকে এবং এদের আকার একই পর্যায়ের অধাতব পরমাণুর চেয়ে বড় হওয়ায় ধাতব পরমাণুর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক কম হয়। ফলে ধাতুতে পরমাণুসমূহ তার সর্বশেষ শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রনকে ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলা হয়। ধাতব স্ফটিকে পারমাণবিক শ্বাসগুলো সুনির্দিষ্ট ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে, আর ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলো উক্ত পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে ঘোরাফেরা করে। এই ধরনের ইলেকট্রনকে সঞ্চরণশীল ইলেকট্রন বলে। এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না, পুরো ধাতব খণ্ডের সবগুলো ধাতব আয়নের ইলেকট্রন হয়ে যায়। বলা যেতে পারে ইলেকট্রনের সাগরে পারমাণবিক ধাতব আয়নগুলো স্ফটিকের আকারে সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকে। ধাতব স্ফটিকে দুটি ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে যখন একটি সঞ্চরণশীল ইলেকট্রন অবস্থান করে তখন ইলেকট্রনের প্রতি উভয় ধাতব আয়নই স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয়। এ কারণে ধাতব আয়ন দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এটি মূলত ধাতব বন্ধনের মূল কারণ। ধাতুর মধ্যে সঞ্চরণশীল এই ইলেকট্রনগুলোই তাপ এবং বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। অনুরূপে ধাতুর নমনীয়, ঘাতসহতা, ধাতব ঔজ্জ্বল্য ইত্যাদি ধর্ম সঞ্চরণশীল এই ইলেকট্রনের কারণেই ঘটে থাকে। তো এরপর আমরা অনুশীলনের বইটিতে যাব। তো অ্যাপ থেকে আমরা অনুশীলনীর বইয়ের বায়ু দূষণ অধ্যায়টি ওপেন করব। সেখানে আমরা এখানে একটি PDF ফরম্যাটে ফাইল দেখতে পারবো, লিংক করা আছে। সেখানে রয়েছে অনুশীলনীর বইয়ের ছক পূরণ এই অধ্যায়ের, রাসায়নিক বন্ধন অধ্যায়টির। তো আমাদের অধ্যায় ভিত্তিক ধারণা শেষে আমরা অনুশীলনীর বইয়ের ছক পূরণ সমাধানের চেষ্টা করব। এখানে PDF সলিউশন থেকে আমরা আইডিয়া নিতে পারবো যে কিভাবে ছক পূরণ করতে হয়, এর সাহায্য নিতে পারি। তো এখানে প্রশ্নগুলো দেখেই আমরা সলভ করার চেষ্টা করব। এখানে অনেকগুলো ছক পূরণ রয়েছে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি।